আহ, হিসেবটা তাহলে বেশ বড় অঙ্কেরই হলো। আজ বহুদিন পর অবশেষে তাহলে এবারের লাভটা প্রায় দ্বিগুণই হলো। যাক বাবা, কথায় বলে সবুরে মেওয়া ফলে, কথাটা একেবারে মিথ্যে নয়। তবে আমার ভোলাটা এবার অনেক খেটেছে, তা আমার পোষা বলদটাকে তো কিছুটা খুশি রাখতেই হবে। তা না হলে আবার হাল চাষে যদি গাফিলতি করে, তাহলে তো ঘরে বসে বসে লাভের মুখ দেখব কি করে। যাক যাক, সে কথা। ভোলা, আরে ও ভোলা, কোথায় গেলি নি তুই? শুনে যা তো। আঙিনার কোণে তখন ভোলা খাটুনি খাটছিল, চাউলের বস্তাগুলো ঠিকঠাক জায়গায় বসানো শেষ করছে। জমিদারের ডাক শুনে সে ছুটে এলো। জি কর্তামশাই, এই যে, এই তো আমি। আমারে ডাকছিলেন কর্তা? আমি হাজির। বলেন কি করতে হবে? জমিদার বাবু হেসে তাকালেন, কণ্ঠে অদ্ভুত স্নেহমাখা স্বর। আরে হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি। তুই ছাড়া আমার কে আছে শুনি? তা শুধু হাড় ভাঙা খাটুনি খাটলেই হবে নাকি? যা যা, অনেক হয়েছে আজকের কাজ। তা মাইনে টাইনে কিছু নিতে হবে নাকি? তোর কাজের কোনো তুলনাই চলে না ভোলা। তুই এবার যা খেটেছিস, আহারে। নে নে, এই নে আজকের মাইনেটা। টাকার বান্ডিল বের করে ভোলার হাতে দিলেন। শোন, তোকে আজ 200 টাকা বেশি দিলাম। জানিসই তো আমাদের জমিদার বাড়ির অরতের সে চাউলের ব্যবসায় এবার তো লাভটা একটু বেশিই হলো। তা লাভ যখন একটু বেশি হলো, তা তোকে তো কিছু দিতেই হয়। জানিসই তো আমি তো আবার ওই গরিব দুঃখী মানুষকে একটু বেশি ভালোবাসি কিনা। সে যাকগে, তাই খুশি হয়ে আজ তোকে কিছুটা বেশি টাকাই দিলাম। জানিসই তো তুই তো সব সময় আমার ভরসার মানুষ। এই যে বস্তা টানা, গুদামে তোলা, সব তুই সামলাস, তাই পুরস্কার স্বরূপ দিলাম। যা, আজকে তোর ছুটি। যা যা, আজ বাড়িতে গিয়ে গিন্নিকে নিয়ে ভালো মন্দ খাস কিন্তু। যা যা, আর দাঁড়িয়ে রইলি কেন? যা বিশ্রাম করগে বাড়ি গিয়ে। আজ তোকে সকাল সকাল ছুটি দিয়ে দিলাম। হুজুর, আমার মনটা আজ ভরে গেল। আপনি সত্যিই বড্ড ভালো মানুষ। আপনার মতো জমিদার মশাইকে পেয়ে আমি সত্যিই ধন্য। আজ তবে আসি কর্তা। আজ বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে তারপর রাতে ঘুমোতে যাব। হ্যাঁ রে, আয় আয়। ভোলা প্রণাম করে বেরিয়ে গেল। বাড়ি পৌঁছে ভোলা প্রথমেই হাত মুখ ধুয়ে নিল। তারপর ক্লান্ত শরীরটা নিয়ে খুশি মনে বসে রইল খাটের ওপর। এতক্ষণে তার গিন্নি উঠোনের কাজ সেরে ঘরে ঢুকল। ঘরে ঢুকেই স্বামীর দিকে তাকিয়ে হেসে বলল, কি গো, কখন এলে তুমি? আজ এত তাড়াতাড়ি এলে যে? কোনো সমস্যা হয়নি তো আবার? তা সারাদিনের পরিশ্রমে তো একেবারে হাড় ভাঙ্গা খাটুনি গেছে। নাও বসো, ভাত দি। শোনো গিন্নি, আজ জমিদার বাবু আমাকে 200 টাকা বেশি দিয়েছেন। বললেন চাউলের ব্যবসায় অনেক লাভ হয়েছে এবার। তারপর আর কিছু না ভেবে অবশেষে আমাকে খুশি হয়ে পুরস্কার দিলেন 200 টাকা, আর বললেন কিছু ভালো মন্দ খেতে। তারপর ছুটি দিলেন আজ একটু তাড়াতাড়ি। তাই তো একটু তাড়াতাড়ি এলাম বাড়িতে। সত্যি? আমাদের জমিদার বাবুর কি মতিটতি ফিরেছে তাহলে? তো শুনেছি একেবারে হাড় কিপটে মানুষ তিনি। কাউকে দুটো বাড়তি পয়সাও তো তিনি দেন না কখনো। তা আজ হঠাৎ কি মনে হলো তার? আরে বুঝলে না, আমি ছাড়া তার কি কোনো উপায় আছে?
দীর্ঘ আজ কতটা বছর বিশ্বস্ততার সাথে কাজ করছি তার জমিদার বাড়িটিতে। তারপর তার এই নতুন ব্যবসার যতই চাউলের বস্তাগুলো তো নৌকা থেকে নামানো আর গুদামে রাখা সব কাজ আমিই করি। তাই হয়তো খুশি হয়ে দিলেন। আহা, কি খুশি লাগছে আজ। তাহলে শোনো, এতদিন তো ভালো কিছু খাওয়া হয়নি। আজ বাজার থেকে ইলিশ মাছ কিনে আনো। আমি সর্ষে বাটা আর শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে রাঁধবো। তারপর সবাই মিলে মন ভরে রাতের আহার করব। তারপর আমাদের খোকাটাও অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়ার বায়না করছে, সেও অনেক খুশি হবে। আমিও ঠিক তাই ভেবেছিলাম, আজ ইলিশ মাছই খাবো। 200 টাকায় অন্তত 2-3টে মাছ তো হবেই। ভোলা ভাত খেয়ে বেরোলো সন্ধেবেলা। আকাশে তখন লালচে আলো কমে গিয়ে অন্ধকারের আভা গ্রাস করে নিয়েছে দিনের আলো। ভোলানাথ রিকশায় চেপে কুমারখালী বাজারের দিকে রওনা হলো। অটোরিকশা, রিকশার চাকায় শোঁ শোঁ শব্দ, আর আঁধার রাতের সামান্য ধুলো উড়ে এসে গায়ের ঘামে মিশে যাচ্ছে যেন। ঘণ্টা দুয়েক পথ পেরিয়ে অবশেষে সে পৌঁছল কুমারখালী বাজারে। তখন রাত গড়িয়েছে বেশ অনেকটাই। ভোলার হাতের টর্চ লাইট জ্বলছে। বাজার তখন ভরে উঠেছে লোকজনের ভিড়ে। ভোলা ধীর গতিতে বাজারের ভেতর ঢুকল। সন্ধ্যের পর শুনেছি মাছের দাম একটু কম থাকে। আশা করি বেশ কটা তাজা ইলিশ কিনতে পারবো। তো দেখা যাক কটা পাই। মনে মনে এসব কথা ভাবতে ভাবতে সে বাজারের ভেতর হাঁটছে। তারপর একটু হেঁটে ভোলা অবশেষে সোজা মাছের দোকানের সামনে এসে থামল। ভোলাকে দেখে দোকানদার বলল, কি গো ভোলাদা, কেমন আছো? বহুদিন পর এলে যে এই কুমারখালীর বাজারে। তা বাড়ির সকলে কেমন আছে? আরে ভাই, জমিদার বাড়ির খাটুনির পর এই এত দূর আসার সময় হয়? তা তোমার খবর কি? ভালো। তা কটা মাছ লাগবে এখন বলো? তুমি তো এই বাজারে শুধু আমার কাছ থেকে ইলিশ মাছ কিনো, তোমার কাছে কি বেশি দাম রাখবো? 4টে তাজা ইলিশ তোমার কাছে মাত্র 150 টাকা রাখলাম, নাও। এই বলে দোকানদার লোকটি ভোলার ব্যাগে মাছ তুলে দিল। ভোলাও কোনো আপত্তি করল না। মনে মনে বলল, যাক বাবা, তাহলে 150 টাকায় 4টি মাছ পেলাম। একে বলে কপাল। আজ দিনটি বেশ ভালোই গেল। ভোলা বাড়ির দিকে রওনা দিল। রাত তখন প্রায় 10টা বেজে গেছে। গ্রামের হাট বাজারে তখন লোক কমতে শুরু করে দিয়েছে। ভোলা বাজারের পাশে একটা ঝোপের কাছে দাঁড়িয়ে আছে, যদি একটা রিক্সা টিক্সা পাওয়া যায় এই আশায়। কিন্তু কোনো রিক্সার দেখা সে পেল না। আরে, এতক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, কিন্তু কোনো রিক্সার তো আর দেখাই নেই। আজ হেঁটেই বোধহয় বাড়ি যেতে হবে আমাকে। কিন্তু এতটা পথ হাঁটতে হাঁটতে তো প্রাণটা বেরিয়ে যাবে। উফ, কি যে করি, আর উপায়ও তো নেই। না না, রাত অনেক হয়েছে, আর গাড়ি টাড়ি কিছু পাবো বলে তো মনে হয় না। আর দেরি করা যাবে না, এখনই হাঁটা শুরু করি। তা না হলে রাত আরও বাড়বে। শেষে ওই সেগুন কাঠের জঙ্গলটা পেরুতে গেলে আবার সমস্যা না হয়। শুনেছি ও জায়গাটা ভালো নয়। সে যাগ্গে, মনে সাহস থাকলে ভূতের কি সাধ্য আছে আমাকে কিছু করবে? ভোলা হাঁটতে লাগলো বাড়ির পথে। মাঠ ঘাট পেরিয়ে সে এক মনে হেঁটেই চলেছে। রাতের আকাশে আলো করে জ্বলজ্বল করছে চাঁদ। অবশেষে ভোলা পৌঁছে গেল সেই সেগুন কাঠের জঙ্গলের মধ্যে। ভোলা বরাবরই সাহসী লোক। তারপর সে গ্রামের খেটে খাওয়া মানুষ, তার কাছে ভূতের ভয় নিতান্তই তুচ্ছ। কিন্তু একটা ব্যাপার ঘটল। ভোলা তখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে জঙ্গলটার একেবারে গভীরে।
তখনই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল সমগ্র জঙ্গল জুড়ে। তারপর জঙ্গলের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনে ভোলা থমকে দাঁড়িয়ে পড়ল। কিরে, জায়গাটা কেমন যেন গা ছমছমে, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। ভোলা থমকে দাঁড়িয়ে পড়ল। এখনো তো জঙ্গলটার মধ্য দিয়েই আরো অনেকটা পথ হাঁটতে হবে। তারপর আজ আবার আমার ব্যাগ ভর্তি ইলিশ মাছ। না না, কপালটা বোধহয় আজ আমার খারাপ। কথায় বলে, যেখানে ভূতের ভয় সেখানেই রাত হয়। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। কথাটা বলতে না বলতে জঙ্গল জুড়ে এক বিকট অট্টহাসি ছড়িয়ে পড়ল। এই সেরেছে, যা ভেবেছিলাম তাই তো যে হলো। তারপর ভোলার সামনে হঠাৎ বাতাসের মধ্যে থেকে উদয় হলো এক বিশাল আকৃতির বেতাল ভূত। তার সমগ্র শরীর পচা গলা মৃতদেহের মতো দেখতে, চোখ দুটো মরা মাছের চোখের মতো সাদা, জ্বলজ্বল করছে। তার মুখের দাঁতগুলো বেরিয়ে আছে, সমগ্র দেহ থেকে কি বিকট দুর্গন্ধ বের হচ্ছে। ভোলা প্রথমে ভয় পেলেও তারপর নিজেকে সামলে নিল। কে তুমি ভাই? আমার পথ আটকালে কেন ভাই? দয়া করে আমার পথ ছেড়ে দাও। ভূতটি হো হো করে হেসে উঠল। আমি বেতাল, এক তান্ত্রিক এই জঙ্গলে বসে সব সাধনা করত, আর তখন সে আমাকে জাগ্রত করে। কিন্তু তার কিছুদিন পর এক সুযোগ বুঝে আমি সেই তান্ত্রিককে হত্যা করি। তারপর থেকে আমি এই জঙ্গলের বড় সেগুন গাছটাতেই থাকি। তা তুই কি মনে করে এত রাতে এই জঙ্গলে? হ্যাঁ? ভাই, আমি বাজার থেকে বাড়িতে ফিরছি, আমাকে বাড়ি যেতে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, তোর ওই ব্যাগের ভেতর ইলিশ মাছ আছে। আহ, কি ঘ্রাণ! আমিও ইলিশ মাছ খাবো। আজ আর রক্ষে নেই। এই বেতাল কোনো কথাই শুনবে না। এখন এখান থেকে পালাতে হবে। তারপর ভোলা ব্যাগ থেকে একটা ইলিশ হাতে তুলে দেহের সমগ্র শক্তি দিয়ে পেছনের দিকের জঙ্গলে ছুঁড়ে মারে। সাথে সাথেই বেতাল সেই মাছের দিকে ছুট লাগালো, সেটি খাবার জন্য। তারপর ভোলা এই সুযোগকে কাজে লাগালো। সে আর দেরি না করে সামনের দিকে ছুট লাগালো। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে বাড়ির পথে দৌড় দিল। ভোলা দৌড়াচ্ছে একইভাবে, আর পেছন থেকে ভেসে আসতে থাকা বেতালের অট্টহাসি আর কচমচ করে মাছ চিবিয়ে খাবার শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগলো। ভোলা ছুটতে ছুটতে সেই জঙ্গলটা পেরিয়ে গেল। তারপর সামান্য কিছুটা সামনে এসে থামল। একটু দম নিয়ে এসে বলল, বাবা, আজ বড় বাঁচা বেঁচে গেছি। একটু হলেই প্রাণটা প্রায় হারাতেই বসেছিলাম। ওফ, আর কখনো এত রাতে এই জঙ্গলের পথে আসবো না। ওফ, তবে এই কথা কোনো মতে গিন্নিকে বলা যাবে না, পাছে আবার সে ভয় পাবে। যাই, এবার বাড়ির দিকে যাই। এই বলে ভোলা হাঁটা লাগালো। কিছুটা বুদ্ধি আর বাকিটা ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেল সে। তারপর সে স্বাভাবিকভাবেই বাড়িতে পৌঁছে গেল।